সবাইকে নতুন ক্লাসে আবার স্বাগত। আজকে আমরা করব এক্সক্রিয়েটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন। দেখো, এখান থেকে মেনলি একটা থেকে দুটো কোশ্চেন্স প্রত্যেক বছরই এসে থাকে। এই চ্যাপ্টারটাকে একটু ভালো করে বুঝে নাও, চ্যাপ্টারটা খুবই সহজ। ফার্স্ট বলি, দেখো, অ্যামোনিয়া, ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে নাইট্রোজেন ওয়েস্ট। এগুলো অ্যানিমেলসরা অ্যাকুমুলেট করে, ঠিক আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, আয়ন্স, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, সালফেট ইত্যাদি। দে অ্যানিমেলস আর অ্যাকুমুলেট ইন দেয়ার বডি। ওকে, এবার তারা এগুলোকে টোটালটাই রিমুভ করে দেয় অথবা পার্শিয়ালি রিমুভ করে। এই জন্য আমরা দেখতে পারি কমন নাইট্রোজেনাস ওয়েস্ট যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দে আর দ্য মেজর ফর্মস অফ নাইট্রোজেনাস ওয়েস্ট excreted by animals, ঠিক আছে। অ্যামোনিয়া is the most toxic from and requires large amount of water for its elimination, whereas uric acid being the least toxic and can be removed with minimum loss of water. That means ammonia, that is most toxic, and that is uric acid, that is less toxic. Uric acid is less toxic, for that more amount of water is required to for that. Less toxic, that is minimum loss of water, and for ammonia there is more toxicity, for that more amount of water is required. Okay, next হচ্ছে আমাদের animals can be classified on the basis of their main excretory product। তাদেরকে আমরা তাদের excretory প্রোডাক্টের বেসিসে ভাগ করতে পারি। the following types are, ফার্স্ট হচ্ছে কি অ্যামোনোটেলিজম। অ্যামোনোটেলিজম means ammonia is the most toxic form and requires large amount of water for its elimination. অ্যামোনিয়া হচ্ছে more toxic and requires large amount of water to remove it. The process of excreting ammonia is called ammonotelism. Ammonia, as it is readily soluble, is generally excreted by diffusion across body surface or through gill surface in pieces as ammonia's ion. Okay, kidneys do not play any significant role in its removal. Aquatic organisms such as amoeba and many invertebrates including hydra, crayfish, aquatic insects and vertebrates like tadpole, frog, aquatic amphibian, bony fish are ammonotelic। এখান থেকে এই যে এক্সাম্পলগুলো কিন্তু মেনলি ভালো করে মনে রাখবে। অ্যামিউনোটেলিক যারা কারা কারা রয়েছে, যেরকম অ্যামিবা এবং মেনি ইনভার্টিব্রেটস যেমন স্পঞ্জি, হাইড্রা, ফিশ, aquatic insects and vertebrates like tadpole and of frog, aquatic amphibians, bony fishes, they all are ammonotelic. Okay, নেক্সট আমরা আসবো ইউরিওটেলিজম। ইউরিওটেলিজম, that means excretion of urea, is known as ureotelism. Mammals, many terrestrial amphibians are marine. Okay, they are the excretion of urea is known as ureotelism। ঠিক আছে, নেক্সট হচ্ছে ureotelic, that means excretion of uric acid is called known as ureotelic। ঠিক আছে, যেমন বার্ডস, ল্যান্ড স্নেলস, ইনসেক্টস, দে অল আর ureotelic।
টেলিক। তাহলে মেন দুটো জিনিস মাথায় রাখবো, যেটা হচ্ছে কি ইউরিওটেলিজম, যেখানে কি এক্সক্রিয়েশন অফ ইউরিয়া, তার ক্ষেত্রে হচ্ছে ম্যামেলস, মেনি টেরেস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড ম্যারিন কার্টিলেজিয়ানিয়াস ফিশ, ঠিক আছে। আর ইউরিওটেলিক এর ক্ষেত্রে কিন্তু আমার এক্সক্রিশন অফ ইউরিক অ্যাসিড, এবং এর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আমার বার্ডস, রেপটাইলস, স্নেলস অ্যান্ড ইনসেক্টস, এগুলো মনে রাখবো, ঠিক আছে। নেক্সট আসছি আমরা কি, যে ফর সাম অফ দ্য এক্সক্রিয়েটরি স্ট্রাকচার ফাউন্ড ইন অ্যানিমেল কিংডম আর মেনশন। কিছু অ্যানিমেল কিংডমে তাদের ক্ষেত্রে যে এক্সক্রিয়েটরি স্ট্রাকচার, সেগুলোর কথা একটু জেনে নেওয়া যাক, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ফ্লেম সেলস। দিস আর দ্য এক্সক্রিয়েটরি স্ট্রাকচার ইন প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস, যার মধ্যে কি আছে আমার ফ্ল্যাট ওয়ার্মস, দ্যাট মিনস প্ল্যানেরিয়া, ঠিক আছে, সাম অ্যানিলিডস অ্যান্ড দ্য সেফালোকর্ডেটা, দ্যাট ইজ অল, ঠিক আছে। ফ্লেম সেলস প্রাইমারি কানেক্টেড উইথ আয়নিক অ্যান্ড ফ্লুইড ভলিউম রেগুলেশন, দ্যাট ইজ কল্ড অসমো রেগুলেশন, ওকে। নেক্সট আসছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কি? দিস ইজ দ্য টিউবুলার এক্সক্রিয়েটরি স্ট্রাকচার অফ আর্থওয়ার্মস অ্যান্ড আদার অ্যানিলিডস। আর্থওয়ার্ম এবং অন্যান্য অ্যানিলিডসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেফ্রিডিয়া হেল্পস টু রিমুভ নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যান্ড মেনটেন ফ্লুইড অ্যান্ড আয়নিক ব্যালেন্স। নেক্সট হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল। ম্যালপিজিয়ান টিউবিউল কি? দিস আর দ্য এক্সক্রিয়েটরি স্ট্রাকচার, যেটা হচ্ছে কি মোস্ট অফ দ্য ইনসেক্ট ইনক্লুডিং ককরোচ, মোস্ট অফ দ্য ইনসেক্টস দের মধ্যে আমরা ম্যালপিজিয়ান টিউবিউল দেখতে পাই, দ্যাট ইজ হেল্পস ইন রিমুভাল অফ নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যান্ড অসমো রেগুলেশন। নেক্সট হচ্ছে কি গ্রিন গ্ল্যান্ড। গ্রিন গ্ল্যান্ড কি? যেমন হচ্ছে প্রনসদের ক্ষেত্রে আমরা এই গ্রিন গ্ল্যান্ড কিন্তু দেখতে পারি, দ্যাট ইজ দ্য এক্সক্রিয়েটরি স্ট্রাকচার অফ প্রনস। নেক্সট কিডনিস। কিডনিস এটা তো আমাদের ক্ষেত্রে থাকে, এটা নিয়ে আর কিছু বলার নেই, যেটা রেপটাইলস, বার্ডস, ম্যামেলস এই সবার মধ্যে কিন্তু আমরা এই কিডনিটাকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য মেন এক্সক্রিয়েটরি স্ট্রাকচার ফর হিউম্যান only not but for human and birds, reptiles, they all. নেক্সট আসবো আমরা হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেম। মানুষের ক্ষেত্রে যে এক্সক্রিয়েটরি সিস্টেম আসছে, এবার তার বৈশিষ্ট্যটা আমরা জেনে নেব। ফার্স্ট আসছে কিডনি। কিডনির শেপ কীরকম তোমরা অনেকেই জেনে গেছো। কিডনি আর রেডিশ ব্রাউন ইন কালার, বিন শেপড স্ট্রাকচার, ওকে, রেডিশ ব্রাউন ইন কালার, বিন শেপড স্ট্রাকচার, এবং সিচুয়েটেড বিটুইন দ্য লেভেল অফ লাস্ট থোরাসিক অ্যান্ড থার্ড লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে। যেটা হচ্ছে বিটুইন দ্য level of last thoracic and third lumbar vertebra, close to the dorsal inner wall of the abdominal cavity, ঠিক আছে। তাহলে টি, দ্যাট মিনস লাস্ট থোরাসিক মিনস T12, সেখান থেকে হচ্ছে থার্ড লাম্বার, দ্যাট মিনস L3, ঠিক আছে। নেক্সট এবার এর সাইজ মেজারমেন্টের ব্যাপারে বলি। ইচ কিডনি অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান মেজার্স 10 to 12 centimeter in length, 5 to 7 centimeter in width, and 2 to 3 centimeter in thickness, with an average weight of 120 to 170 gram of an average weight. Left kidney is little higher than the right one. Left kidney is little higher than the right one because of the more space being occupied by the liver on the right side, okay, তার জন্য লেফট সাইডের কিডনিটা কিন্তু একটু উঁচু থাকে। So only in human beings is the right kidney placed slightly below the left one, but in other mammals like rabbit, they are the left kidney is lower than the right kidney,
ওকে, একমাত্র ম্যামেলসের ক্ষেত্রে আমরা দেখতে পারছি যে তাদের ক্ষেত্রে যে লেফট কিডনি থাকে সেটা কিছুটা উপরে থাকে, রাইট কিডনি যেটা কিছুটা নিচে থাকে। কিন্তু র্যাবিটদের ক্ষেত্রে বা মোস্ট অফ দ্য আদার অ্যানিমেলস তাদের ক্ষেত্রে কিন্তু লেফট কিডনি নিচে থাকে, রাইট কিডনি কিন্তু একটু উপরে থাকে। নেক্সট এবার আমরা আসবো কিডনিটাকে, যদি কিডনিটার স্ট্রাকচার আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো ফার্স্ট অফ অল এর উপরে রয়েছে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা একটা পিরামিড লাইক স্ট্রাকচার রয়েছে, এই পিরামিড লাইক স্ট্রাকচারগুলোকে বলা হয় মেডুলারি পিরামিড। এই পিরামিড লাইক স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে কি মেডুলারি পিরামিড। নেক্সট এই যে দুটো মেডুলারি পিরামিডের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেই মানে the cortex extend in between the medullary pyramid are renal columns called columns of Biterni, ঠিক আছে। এই যে দুটো পিরামিডের মাঝখানের যে জায়গাটা তাকে আমরা বলে থাকি columns of Biterni, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা কি, যেটা হচ্ছে আমাদের রয়েছে কি, একটা হচ্ছে মাইনর ক্যালিক্স আর একটা হচ্ছে মেজর ক্যালিক্স, গিয়েই যে ভাগটা হচ্ছে সেখানে হয়ে যাচ্ছে আমার কি মাইনর ক্যালিক্স, এবং তার কিছুটা সামনেই ফার্স্ট আমার মেজর ক্যালিক্স, সেখান থেকে যে ডিভাইড হচ্ছে সেই ডিভাইড পোর্শনগুলোকে আমরা বলে থাকছি কি মাইনর ক্যালিক্স, ঠিক আছে। নেক্সট তারপরে আমরা দেখতে পাচ্ছি কি রেনাল আর্টারি রয়েছে যেখান থেকে ব্লাড আসছে, রেনাল ভেন রয়েছে যেখান থেকে ব্লাড যাচ্ছে, ঠিক আছে। রেনাল পেলভিস রয়েছে মাঝের জায়গাটা যেখানে রয়েছে রেনাল পেলভিস, ঠিক আছে। আর হাইলাম যেটা হচ্ছে ওই যে সমস্ত কিছু মিলিয়ে প্রথমের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে কি হাইলাম, ঠিক আছে। আর আমরা মেডুলা তো জানি, ওই যে পিরামিড লাইক স্ট্রাকচারের উপরের পার্টটা হচ্ছে মেডুলা, দ্যাট ইজ দ্য ইনার পার্ট, ঠিক আছে। নেফ্রন 90% ইন কর্টেক্স অ্যান্ড 10% ইন মেডুলা টু রিলিজ ইউরিন ইন মেডুলারি পিরামিড, টু রিলিজ ইউরিন ইন মেডুলারি পিরামিড, ওকে। তাহলে দেখো আমরা একটুখানি আরেকবার জিনিসগুলোকে ভালো করে বুঝে নেব। ইন্টারনাল স্ট্রাকচারে তোমাদের এতটা ডিপলি এনসিইআরটিতে নেই, তাহলেও আমরা একটুখানি স্ট্রাকচারটা সম্পর্কে জেনে রাখলে আমাদের ভালো হয়। ফার্স্ট অফ অল কি বলেছে যে আমাদের যেটা হচ্ছে ফার্স্ট আমরা যদি দেখি সেখানে ফার্স্ট রয়েছে কি রেনাল আর্টারি, যেখানে কি ব্লাড আসছে, অক্সিজেনেটেড ব্লাড আসছে। আর একটা হচ্ছে রেনাল ভেন, যেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু ফিরে যাচ্ছে, ঠিক আছে। ফার্স্টে যে মেজর পোর্শনে সমস্ত ভেন আর্টারিগুলো রয়েছে সেই পোর্শনটাকে আমরা বলছি কি হাইলাম, যেটা কি বলছে দ্য মেজর ওপেনিং ইনটু এ bored funnel shaped structure called renal pelvis placed inner to hilum। renal pelvis যেটাকে বলছে কি inner to hilum, মানে প্রথমে আমার হাইলাম দিয়ে শুরু হচ্ছে, তার ভিতরে কিন্তু আমার রয়েছে কি renal pelvis, তার ভিতরে আমার রয়েছে renal pelvis, ঠিক আছে। it is lined by transitional epithelium, it leads to the ureter, it leads to the ureter, ঠিক আছে। তাহলে দেখো আমাদের মেনলি কি কি জানতে হবে, যে হ্যাঁ একদম সেখানে মাইনর ক্যালিক্স রয়েছে, মেজর ক্যালিক্স রয়েছে, ঠিক আছে। মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স রয়েছে। এক একটা পিরামিড লাইক স্ট্রাকচারকে আমরা বলে থাকি মেডুলারি পিরামিড। দুটো মেডুলারি পিরামিডের মাঝের যে জায়গাটা তাকে বলা হয় কলমস অফ বার্টনি। আর হচ্ছে একটা রয়েছে আউটার পার্ট যেটাকে বলা হয় কর্টেক্স, একটা রয়েছে ইনার পার্ট যেটাকে বলা হচ্ছে মেডুলা, ঠিক আছে। এবং এই মেডুলা ইনার পার্ট যেখানে নেফ্রন কিন্তু হয় 90% ইন কর্টেক্স অ্যান্ড 10% in medulla. Why 10% in medulla? To release urine in medullary pyramid. আমাদের তাই 10% নেফ্রন আমাদের ওখানে কিন্তু বর্তমান রয়েছে, ঠিক আছে। এই যা বিষয়। নেক্সট এবার আমরা আসবো যে ইউরেটার মানে কি, দেয়ার আর এ পেয়ার অফ ফাইন ওয়াইজ ডিস্টেন্টেবল মাস্কুলার টিউবস অফ 25 to 30 সেন্টিমিটার লেন্থ, তোমরা এটা জানো, অ্যাবাউট এটার 3 মিলিমিটার ইন ডায়ামিটার হয়ে থাকে, ঠিক আছে। ওয়ালস অফ ইউরেটার হ্যাজ 3 কোট, তিনটে কোট থাকে, ঠিক আছে।
এটা একটুখানি বেশি দেখো। তারপরে ইউরেটারের পরে আসে ইউরিনারি ব্লাডার। ইট ইজ দ্য median pyriform sac which varies in shape, size and position according to the amount of urine present in it, that is urinary bladder। তারপরেই চলে আসে আমার ইউরেথ্রা। এবং এখানে একটা জিনিস মাথায় রেখো যে ইউরেথ্রা দ্যাট ইজ প্রেজেন্ট অনলি ইন ম্যামেলস, ঠিক আছে? ইউরেথ্রা এটা কিন্তু প্রেজেন্ট থাকে অনলি ইন ম্যামেলস, ওকে। অ্যান্ড open outside the body. In female it is short, that is 2 to 4 centimeters, straight and connected with release of urine through an aperture called urethral orifice or urinary aperture present in the vulva. The opening is different from that of vaginal aperture. However, in male it is quite long, 20 centimeter, passes through the post gland, Cowper's gland and penis. It is concerned with the release of urine as well as sperm, that is sperm plus glandular secretion, that means semen, through an aperture called urinogenital aperture at the tip of the penis, যেখান থেকে ইউরিনও পাস হয় আবার সিমেনও পাস হয়, দ্যাট মিনস স্পার্ম প্লাস গ্ল্যান্ডুলার সিক্রেশন, যেগুলো তোমরা জেনেছো। নেক্সট আসবো আমরা নেফ্রন। নেফ্রনটা কি? নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। নেফ্রন এটা হচ্ছে কিডনির স্ট্রাকচারাল এবং হচ্ছে ফাংশনাল ইউনিট। নেফ্রন কি করছে? ইচ নেফ্রন কনসিস্ট অফ টু পার্টস, নেমলি গ্লোমেরুলাস অ্যান্ড দ্য রেনাল টিউবিউল। একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে আমার কি রেনাল টিউবিউল, ঠিক আছে? নেফ্রন এখানটায় আমাদের এখানে কটা পার্ট আছে? দুটো পার্ট আছে, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কার্ভ সেল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল, ঠিক আছে? এই ম্যালপিজিয়ান কার্ভ সেলকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি বাউম্যানস ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। একটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, একটা হচ্ছে কি গ্লোমেরুলাস, ঠিক আছে? এবার কি ফার্স্ট আমরা যদি নেফ্রনের স্ট্রাকচারটাকে দেখি, এখানে কি কি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট দেখো এফারেন্ট আর্টিওল, যেখানে সে ব্লাডটাকে নিয়ে আসছে, ঠিক আছে? তারপরে আমাদের রয়েছে গ্লোমেরুলাস এবং তারপরেই রয়েছে আমাদের বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে? বাউম্যানস ক্যাপসুল রয়েছে এবং কি হচ্ছে ব্লাডটা কিন্তু এই বাউম্যানস ক্যাপসুলের মাধ্যমে দিয়ে কিন্তু যাচ্ছে, ঠিক আছে? তারপরে বাউম্যানস ক্যাপসুলের পরে আমরা দেখতে পাচ্ছি কি ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। তারপরে হচ্ছে কি অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। দুটো মিলিয়ে আমার তৈরি করে কি হেনলেস লুপ, দুটো মিলিয়ে আমরা তৈরি করে কি হেনলেস লুপ। নেক্সট তারপরে কি করছে আমার ভাসা রেক্টা বর্তমান রয়েছে, কি রয়েছে ভাসা রেক্টা রয়েছে, ঠিক আছে? তারপরে আমার কি রয়েছে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল আর একটা হচ্ছে কি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এরপর আমার কি রয়েছে কর্টেক্স মেডুলা রয়েছে এবং সবার নিচের দিকে আমার রয়েছে কি কন্ডাক্টিং ডাক্ট, সবার নিচে রয়েছে কি আমার কন্ডাক্টিং ডাক্ট। তাহলে দেখো নেফ্রনকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা হচ্ছে রেনাল কর্পাসেল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল, ঠিক আছে? রেনাল কর্পাসেলকে আমরা বলে থাকি ম্যালপিজিয়ান কর্পাসেলও বলে থাকি এবং এটাকে রেনাল কর্পাসেলকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। আর রেনাল টিউবিউলকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে লুপ অফ হেনলে, একটা হচ্ছে ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল আর একটা হচ্ছে কি প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, ঠিক আছে? এই রেনাল টিউবিউলকে টোটাল আমরা তিনটে ভাগে ভাগ করে ফেলছি, যেখানে ফার্স্ট আমরা আসছি কি যেখানে অ্যাফারেন্ট আর্টিওল আসছে, সেখানে তারপরে গ্লোমেরুলাস তৈরি হচ্ছে এবং এই গ্লোমেরুলাসের পরে ইফারেন্ট আর্টিওল যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কি রয়েছে বাউম্যানস ক্যাপসুল রয়েছে। বাউম্যানস ক্যাপসুলের পর আমার কি রয়েছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে রয়েছে, তারপরে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে রয়েছে। দুটো মিলে আমার তৈরি করে কি হেনেলস লুপ
তারপরে আমার কি কি রয়েছে, তারপরে আমার এখানে রয়েছে কালেক্টিং ডাক্ট রয়েছে, ভাসা রেক্টা রয়েছে, প্রক্সিমাল কনভোলুটেড টিউবিউল রয়েছে, আর একটা রয়েছে ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল। ঠিক আছে, এই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন তোমরা এনসিআরটিতে দেখে নেবে, সেখানে স্ট্রাকচারগুলোকে ভালো করে কিন্তু দেখে নেবে। এবার আমরা এক একটা করে আসবো এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট আসছে আমাদের গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কি? ইট ইজ consist of a efferent and efferent arterioles. Glomerulus, that is consist of a efferent and efferent arterioles with different diameter which create pressure gradient for filtration. তাহলে গ্লোমেরুলাসের কাজ কি? এটা কনসিস্ট করছে এফারেন্ট অ্যান্ড ইফারেন্ট arterioles with different diameter which creates pressure gradient for ফিল্টারেশন। নেক্সট আসছে কি? রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল যেটা রয়েছে সেটা আমার কি কাজ করছে? রেনাল টিউবিউল যেখানে কি ইট বিংস দ্য বাউম্যানস ক্যাপসুল উইথ এনক্লোজড গ্লোমেরুলাস অ্যান্ড ইনক্লুডস পিসিটি লুপস অফ Henel and DCT. Bowman's capsule. Bowman's capsule ki? It is bind double walled cup shaped structure. Bowman's capsule, that is double walled cup shaped structure, highly folded region consists of cuboidal brush border epithelium. তাহলে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে কিন্তু কিউবয়েডাল ব্রাশ বর্ডার এপিথেলিয়াম প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, এবার এই বাউম্যানস ক্যাপসুলের কিন্তু আমরা কি দেখলাম? দুটো লেয়ার রয়েছে, টু লেয়ার। একটা হচ্ছে কি আমাদের ভিসারাল লেয়ার, যেটা হচ্ছে আমার ইনার ওয়ালে রয়েছে, যেটা রয়েছে ভিসারাল ওয়াল লেয়ার, যেটা হচ্ছে আমাদের কোথায় রয়েছে? ইনার ওয়ালে। এবং সেটার ক্ষেত্রে কিন্তু কি রয়েছে? ফুট লাইক প্রজেকশন আমরা দেখতে পারি, যেটাকে আমরা বলে থাকি পোডোসাইটস। ঠিক আছে, পোডোসাইটস রয়েছে। এই পোডোসাইটস হ্যাজ এ নাম্বার অফ interdigited evaginations called pedicels or feet. The pedicels rest over the basement membrane. They enclose slit pore or filtration slits. ঠিক আছে, podocyte with minute gaps form filtration slit. Podocyte with minute gaps formed filtration slits. নেক্সট আমাদের আরেকটা রয়েছে প্যারাইটাল লেয়ার, বা যেটাকে আমরা বলছি আউটার লেয়ার। প্যারাইটাল লেয়ার বা আউটার লেয়ার, এটার ক্ষেত্রে কি কি রয়েছে? কনসিস্ট অফ ফ্ল্যাট squamous epithelium. The space between the two layers of Bowman's capsule is called the capsular space. ঠিক আছে, দুটো লেয়ারের মাঝখানে বাউম্যানস ক্যাপসুলে যে স্পেসটা রয়েছে তাকে আমরা বলেছি কি? ক্যাপসুলার স্পেস। তাহলে আমরা দেখলাম যে ভিসারাল লেয়ার বা যেটা ইনার ওয়ালের লেয়ার, সেখানটায় কি সেলস রয়েছে? সেখানটায় রয়েছে স্কোয়ামাস এপিথেলিয়াম, ফ্যাট স্কোয়ামাস এপিথেলিয়াম সেলস। ঠিক আছে, এবং অন দ্য পেরিফেরি, এর যে পেরিফেরি সেখানটায় কি রয়েছে? স্পেশালাইজড সেল রয়েছে, যাকে আমরা বলে থাকি পোডোসাইট। এই পোডোসাইট মানেগুলো কি? ফুট লাইক প্রজেকশনসকে আমরা বলছি পোডোসাইট। এবার কি বলছে? এই পোডোসাইট হ্যাজ এ নাম্বার অফ ইন্টারডাইজিটেটেড ইভ্যাজিনেশনস কল্ড পেডিসেলস অর ফিট। ঠিক আছে, মানে কি? সেখানে ফিট লাইক স্ট্রাকচারগুলো বর্তমান রয়েছে। দ্য পেডিসেলস রেস্ট ওভার দ্য বেসমেন্ট মেমব্রেন। দে এনক্লোজড slit pore or filtration slit. Podocyte with minute gap, they forms the filtration slits. Podocyte with minute gap, they form the filtration slits. Okay, next এবার আমরা আসছি যে যখন আমরা আউটার ওয়ালের কথা বললাম, দ্যাট ইজ প্যারাইটাল লেয়ার, এবং দ্যাট ইজ মেড আপ অফ স্কোয়ামাস এপিথেলিয়াম। দ্যাট ইজ মেড আপ অফ স্কোয়ামাস এপিথেলিয়াম। নেক্সট এবার আসছি ম্যালপিজিয়ান বডি বা হচ্ছে রেনাল কর্পাসেল। ঠিক আছে, গ্লোমেরুলাস অ্যালং উইথ বাউম্যানস ক্যাপসুল ইজ কল্ড ম্যালপিজিয়ান বডি অর রেনাল কর্পিউসেল। ঠিক আছে, গ্লোমেরুলাস অ্যালং উইথ বাউম্যানস ক্যাপসুল। ঠিক আছে, DCT, that is made up of simple cuboidal epithelial tissue. Simple cuboidal epithelium tissue. ঠিক আছে,
লুপ অফ হেনলে, লুপ অফ হেনলে কি? ইট ইজ hairpin loop like tubular part of nephron which descend into renal medulla. Loop of Henle is made up of two parallel limbs joined by curved base. This is a descending limb and an ascending limb consist of squamous epithelium. তাহলে আমরা যখন লুপ অফ হেনলের কথা বলছি সেখানে কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম বর্তমান রয়েছে, ঠিক আছে? তাহলে লুপ অফ হেনলে দ্যাট ইজ কনসিস্ট অফ hairpin like tubular part of nephron which descends into renal medulla. Loop of Henle that is made up of parallel limbs, that is one is descending limb and another one is ascending limb, ঠিক আছে? Loop of Henle that is made up of, ঠিক আছে? এবার কালেক্টিং ডাক্ট রয়েছে, সেটা আমরা দেখেছি। নেক্সট এবার আমরা যাব দ্যাট ইজ টাইপ অফ নেফ্রন, ঠিক আছে? কি কি টাইপস অফ নেফ্রন আমরা দেখতে পাচ্ছি? টাইপস অফ নেফ্রনের মধ্যে ফার্স্ট আমরা দেখছি কি কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন এটা বলতে কি বোঝাচ্ছে? কর্টিক্যাল নেফ্রন দ্যাট মিন্স ইন মেজরিটি অফ নেফ্রনস দ্যাট মিন্স অ্যাবভ 80% দ্য লুপ অফ হেনলে ইজ too short and extend only very little into the medulla. Such nephrons are called cortical nephrons, ঠিক আছে? যেখানে আমরা কি দেখতে পারি যে মেজরিটি অফ নেফ্রনস তাদের লুপ অফ হেনলে হচ্ছে টু শর্ট, ঠিক আছে? লুপ অফ হেনলে হচ্ছে টু শর্ট এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ড অনলি ভেরি লিটিল ইনটু দ্য মেডুলা। ওকে, দেখো এটার ক্ষেত্রে কি পার্টিকুলার এই যে লুপ অফ হেনলে এটা পার্টিকুলার ক্যাপিলারিজ প্রেজেন্ট, ভাসা রেক্টা অ্যাবসেন্ট অর হাইলি রিডিউস। এক্ষেত্রে আমরা দেখতে পারি ভাসা রেক্টা অ্যাবসেন্ট অর হাইলি রিডিউস আর লোকেটেড ইন কর্টেক্স অফ কিডনি। দে আর লোকেটেড ইন কর্টেক্স অফ কিডনি, যেটা হচ্ছে কি আমার 80% নেফ্রনস। আর একটা হচ্ছে কি আমার juxtamedullary nephrons. These types of nephron, in some of the nephron, that means above 20%, the loop of Henle is very long and runs deep into the medulla. These nephrons are called juxtamedullary nephron. That is located in medulla. Vasa recta is highly developed. Vasa recta is হাইলি ডেভেলপ, ঠিক আছে? তাহলে কর্টিক্যাল নেফ্রনস রয়েছে যেখানে মেজরিটি অফ নেফ্রনস দ্যাট মিন্স 80% দ্য লুপ অফ হেনলে ইজ টু short and extend only very little into the medulla. Such nephrons are called cortical nephrons. And another one is juxtamedullary nephrons, যেটার ক্ষেত্রে এটা 20% রয়েছে, loop of Henle very long, যেটা লোকেটেড কোথায়? ইন মেডুলা। তাহলে কর্টিক্যাল নেফ্রন এটা লোকেটেড ইন কর্টেক্স, আর হচ্ছে juxtamedullary nephron that is located in medulla, and vasa recta is highly developed for juxtamedullary nephron. তুমি স্ট্রাকচারে দেখতে পারবে যে ক্ষেত্রে এই যে এটা হচ্ছে juxtamedullary nephron, তার ক্ষেত্রে কিন্তু দেখো এই যে তার ক্ষেত্রে কিন্তু ভাসা রেক্টাটা বড়, আর এইটা হচ্ছে আমার এটা juxtamedullary nephron, এর ক্ষেত্রে কিন্তু ভাসা রেক্টাটা বড়, আর এই পারেরটা হচ্ছে আমার কর্টিক্যাল নেফ্রন যার ক্ষেত্রে কিন্তু ভাসা রেক্টা প্রেজেন্ট হয় না বা ভাসা রেক্টা প্রেজেন্ট নেই। নেক্সট আমরা চলে আসব ইউরিন ফর্মেশন, কি করে আমাদের দেহে ইউরিন তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখো অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ 1100 to 1200 ml of blood is filtered by kidneys per minute, which consists roughly 1/5 of the blood pumped out by each ventricle of the heart in a minute. হার্ট এক মিনিটে কতটা ব্লাড পাম্প আউট করে? অ্যারাউন্ড 5 লিটার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তার মধ্যে 1100 to 1200 ml, দ্যাট মিন্স 1.1 to 1.2 লিটার, ঠিক আছে? তাহলে দ্যাট মিন্স দ্য রাফলি 1/5 of the blood pump out by each ventricle of the heart in a minute. ওকে, তাহলে অন অ্যান অ্যাভারেজ 1100 to 1200 ml of blood is filtered by the kidneys in per minute.
হলো। নেক্সট তাহলে কি করে আমাদের এইটা হচ্ছে, ঠিক আছে? কি হয়, এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেল, সেখান থেকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, সেখান থেকে হচ্ছে এপিথেলিয়াম অফ বাউম্যানস ক্যাপসুল, সেখান থেকে এপিথেলিয়াম অফ বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে? কি হচ্ছে, ব্লাড প্লাজমা, এখানটায় কি রয়েছে আমার, স্মল হোলস রয়েছে, ঠিক আছে? স্মল হোলস রয়েছে যেটাকে আমরা বলে থাকি ফেনেস্ট্রা, স্মল হোলস রয়েছে যাকে আমরা বলে থাকি ফেনেস্ট্রা। সেখান থেকে যদি আমাদের ব্লাড প্লাজমা যায়, তখন তারপরে কি হচ্ছে, ফিল্টারেট আর স্লিট পোরের মধ্য দিয়ে কিন্তু এটা যায়, ফিল্টারেট আর স্লিট পোরের মধ্যে দিয়ে এটা যায়। ব্লাড ইজ ফিল্টার্ড সো ফাইনলি থ্রু দিস মেমব্রেন, দ্য almost all the constituents of the plasma except the protein pass into the lumen of the Bowman's capsule। তাহলে বাউম্যানস ক্যাপসুলের যে লুমেন তার মধ্যে দিয়ে কি কি, except the proteins বাদ দিয়ে all constituent of the plasma excreted, therefore it considered as a process of আলট্রা ফিল্টারেশন, ঠিক আছে? কি করে হয় দেখো, একটু বলে রাখি যে দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড প্রেশার কজ ফিল্টারেশন অফ ব্লাড থ্রো থ্রি লেয়ার্স, দ্য এন্ডোথেলিয়াম অফ glomerular blood vessels, the epithelium of Bowman's capsule, and a basement membrane between these two layers. These three structures form the filtration membrane. The epithelial cells of Bowman's capsule, called podocytes, are arranged in an manner so as to leave some minute space called filtration slits or slit pore, ঠিক আছে? এগুলো আমার সব কি, এগুলো হচ্ছে আমার পোডোসাইটস রয়েছে। নেক্সট হচ্ছে টিউবিউলার অ্যাবজর্পশন। টিউবিউলার অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা কি দেখব, টিউবিউলার অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি রয়েছে, এ comparison of the volume of the filtrate formed per day 180 liter per day, ঠিক আছে, which that of urine released 1.5 লিটার্স ইউরিন রিলিজ। তাহলে আমাদের দেহে ব্লাড ইজ ফিল্টার্ড বাই কিডনি পার মিনিট কত, 1100 to 1200, 1.1 to 1.2 লিটার অফ ব্লাড। অ্যান্ড দ্য টিউবিউলার রিঅবজারপশন এর মধ্যে আমরা জানতে পারছি কি, যে 180 লিটার্স পার ডে ফর্ম হচ্ছে, উইথ দ্যাট অফ ইউরিন রিলিজড হচ্ছে 1.5 লিটার। দ্যাট নিয়ারলি 99% অফ ফিল্টারেট হ্যাজ টু বি রিঅবজর্বড দ্য renal tubules, ঠিক আছে? দিস প্রসেস ইজ কল্ড রিঅ্যাবজর্পশন। দ্য renal tubule epithelial cells is different segment of nephron perform this either by active or passive mechanism. For example, substance like glucose, amino acid, sodium, etc. In the filtrate are reabsorbed actively, whereas the nitrogenous wastes are absorbed the passive transport, ঠিক আছে? প্যাসিভ ট্রান্সপোর্ট মিন নাইট্রোজেনাস ওয়েস্ট। টিউবিউলার সিক্রেশন, that means the phenomena of secretion of metabolic waste by tubular cells into the filtrate is known as tubular secretion, ঠিক আছে? It help the tubular secretion means it help the maintenance of ionic and acid base balance of body fluids, acid base balance of body fluids. Next হচ্ছে কালেক্টিং ডাক্ট, DCT, that means distal convoluted tubules of some nephrons open into a common duct called collecting duct, ঠিক আছে? গ্রুপ অফ কালেক্টিং ডাক্ট, দ্যাট ইজ ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে? গ্রুপ অফ কালেক্টিং ডাক্ট, দ্যাট ইজ ডাক্ট অফ বেলিনি। দেখো, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, ঠিক আছে?
প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, সেখানটায় দেখো ওখানে আসছে 11.1 টু 11.2, ঠিক আছে। সেখানে রয়েছে ফিল্টার রেট 125 ml, ঠিক আছে, যে ফিল্টার রেট হলো। তারপরে কি হচ্ছে, সেখান থেকে HCO3 মাইনাস বেরিয়ে যাচ্ছে, NaCl সেখানে 70 থেকে 80% NaCl বেরিয়ে যাচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে। সেখান থেকে H2O বেরিয়ে যাচ্ছে 70 থেকে 80%, যেখানে নিউট্রিয়েন্টস বেরিয়ে যাচ্ছে 100%, পটাশিয়ামও সেখানে কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। তারপর তারপর সেটা আসছে কোথায়, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, ঠিক আছে, দ্যাট ইজ অনলি পারমিয়েবল টু H2O, ঠিক আছে, অনলি পারমিয়েবল টু H2O, দ্যাট মিনস এখান থেকে শুধু H2O বেরোবে। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে সেখানে কি হয়েছিল, সেখানটায় আগেরটার ক্ষেত্রে আমার এই যেটা হচ্ছে কর্টেক্স এরিয়া, আর এটা হচ্ছে আউটার মেডালা। এবার এখানে যে কর্টেক্স এরিয়াতে আবার আমার H+ আয়ন সেখানে যাচ্ছে, আবার তার সাথে কি যাচ্ছে, অ্যামোনিয়া সেখানে যাচ্ছে, তার সাথে কি যাচ্ছে, H+ আয়নস কিন্তু সেখানে যাচ্ছে, ঠিক আছে। কেন, ইট অলসো প্লেজ এ রোল ইন দ্য মেনটেনেন্স অফ pH and ionic balance of body by the selective secretion of H+ and K+ আয়নস, ঠিক আছে, তাহলে সেখানে H+ K+ আয়নস কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তারপরে সেখান থেকে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, সেখানে যেটা হচ্ছে অনলি পারমিয়েবল অফ H2O, সেখান থেকে আবার কি হচ্ছে আউটার মেডুলাতে, সেখানে আবার এটা কি আমার ডিসেন্ডিং লুপের মধ্যে, সেখান থেকে আমার কি হচ্ছে H2O বেরোচ্ছে, ঠিক আছে। H2ওর পর সেখানে আবার কি হচ্ছে আমার এটা আবার যখন অ্যাসেন্ডিং লুপে যাচ্ছে, সেখানে দ্য সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব, সেখান থেকে আবার কি বেরোচ্ছে, NaCl বেরোচ্ছে, সেখান থেকে আবার NaCl বেরোচ্ছে, এবং দ্যাট লিম্ব ইজ পারমিয়েবল টু সল্টস অনলি, ঠিক আছে। এবার সেখান থেকে NaCl বেরোচ্ছে, আবার সেটা ডিস্টাল কনভিউলেটেড টিউবিউলসের মধ্যে যাচ্ছে, যেখান থেকে আবার NaCl বেরোচ্ছে, H2O বেরোচ্ছে, HCO3 মাইনাস বেরোচ্ছে, NaCl বেরোচ্ছে, H2O বেরোচ্ছে, HCO3 মাইনাস বেরোচ্ছে। এরপর সেখানে আবার অ্যাড হচ্ছে কি কি, পটাশিয়াম অ্যাড হচ্ছে, অ্যামোনিয়া অ্যাড হচ্ছে, H+ আয়ন অ্যাড হচ্ছে ফর দ্য ব্যালেন্স অফ দ্যাট, ঠিক আছে। সেখান থেকে সেটা আমার চলে আসছে কোথায়, কালেক্টিং ডাক্টে চলে আসছে। কালেক্টিং ডাক্ট থেকে আমার কি বেরোচ্ছে, H2O বেরোচ্ছে, আবার সেখানে কি যাচ্ছে, পটাশিয়াম যাচ্ছে, H+ যাচ্ছে, ঠিক আছে। এবং এখান থেকে আবার ইউরিয়া বেরোচ্ছে, এবং সেই ইউরিয়া গিয়ে আবার জয়েন করছে কোথায়, সেটা গিয়ে আবার জয়েন করছে আমাদের দ্যাট অ্যাসেন্ডিং লিম্পে গিয়ে, সেখান থেকে আবার ইউরিয়া কিন্তু জয়েন করে নিচ্ছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্টার রেট, ঠিক আছে, কি বলছে, দ্য প্রক্সিমিটি বিটুইন দ্য Henle's loop and vasa recta, as well as counter current in them, help in maintaining and increasing osmolarity towards the inner medullary part. From 300 m small liter in the cortex, about 1200 milliosmol mole per liter in the linear medulla. The gradient is mainly caused by NaCl and urea. এই যে gradient that is caused by NaCl and urea, ঠিক আছে, NaCl and urea সাথে হচ্ছে, ঠিক আছে। তাহলে 11.1 টু 11.2 লিটার সেখানে আসছে, সেখান থেকে আবার 125 ফিল্টারেট হচ্ছে, ঠিক আছে, 125 ফিল্টারেট হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে 300 ml যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো সেখানে কি হচ্ছে, সেখানে আমার কি হচ্ছে আবার 400 হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে আমার কি H2O বেরোচ্ছে, সেখান থেকে আমার কি হচ্ছে H2O বেরোচ্ছে, সেখান থেকে আবার হচ্ছে 600 হচ্ছে, আবার H2O বেরোচ্ছে। আর এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে 300
মিলি অসমোল পার লিটার আমার যাচ্ছে, সেখান থেকে কি হচ্ছে আমার H2O বেরোচ্ছে। দ্যাট মিন্স তার কনসেন্ট্রেশন কত হয়ে যাবে, 400 মিলি অসমোল পার লিটার হচ্ছে। এরপরে হচ্ছে আমার কি হচ্ছে, যখন কর্টেক্স থেকে আউটার মেডুলাতে গেল তখন আমার হলো কত, 400। এবার আউটার মেডুলা, যেখানে হচ্ছে আউটার মেডুলার বেরোনোর আগে ঠিক হচ্ছে আমার কত, 600। তারপর মিলি অসমোল পার লিটার। তারপর কি হচ্ছে আমার যখন ইনার মেরুলাতে গেল সেখান থেকে আবার H2O রিলিজড হচ্ছে এবং তারপর সেখানে হচ্ছে কি 800 মিলি অসমোল, এবং যখন একদম টিপে গেল সেক্ষেত্রে আমার হয়ে গেল কি 1200 মিলি অসমোল পার লিটার। ঠিক আছে, সেখান থেকে আবার আমরা যখন যাচ্ছি সেখান থেকে আবার কি হচ্ছে, NaCl বেরোচ্ছে। সব NaCl বেরোনোর ফলে আমার কি হয়ে যাবে, সেখানে 300 মিলি অসমোল হয়ে গেল। ঠিক আছে, 300 মিলি অসমোল থেকে আমার আবার উপরে 200 মিলি, তারপরে সেখান থেকে আমার চলে গেল। এরপর যখন আমরা এটা নেফ্রনের ক্ষেত্রে, এবার আমরা যখন ভাসার একটা দেখছি, ভাসার একটার ক্ষেত্রে দেখছি কি, সেটাও সেম 300 মিলি অসমোল পার লিটার। ঠিক আছে, সেখান থেকে আমরা আবার NaCl রিমুভ করছি। ঠিক আছে, NaCl রিমুভ করছি, হুম, NaCl রিমুভ করছি, আবার কি হচ্ছে সেখানে আমরা H2O অ্যাড করে দিচ্ছি। NaCl রিমুভ করছি, করে HCl অ্যাড করছি। ফার্স্ট দেখো সেখানে কি করছি, 300 ছিল, সেখানে আমরা কি করলাম, NaCl অ্যাড করলাম, তাহলে কত হয়ে গেল আমাদের, 400 হয়ে গেল। ঠিক আছে, 400 মিলি অসমোল পার লিটার। এবার এই যে 400 হলো, সেখান থেকে আমরা আবার কি করছি, আবার আমরা NaCl অ্যাড করছি, দ্যাট মিনস 600 হলো। এভাবে একদম টিপে আমার 1200 হলো। তারপর কি হচ্ছে, আবার আমরা সেখান থেকে NaCl বার করছি, দ্যাট মিনস সেখানে কত হচ্ছে, 800 হচ্ছে। আবার আমরা সেখানে H2 অ্যাড করছি, H2 অ্যাড করছি মানে সেখানে কত হলো, 600 হলো মিলি অসমোল পার লিটার। তারপরে সেখান থেকে আবার NaCl রিমুভ করছি, দ্যাট মিনস এখানে আমার কত হয়ে গেল, 300 মিলি অসমোল পার লিটার আমরা কিন্তু দেখতে পাবো। সেখানে 300 মিলি অসমোল পার লিটার আমরা এখানটা দেখতে পাবো। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এনসিইআরটির গুরুত্বপূর্ণ লাইন, দ্যাট ইজ হিউম্যানস কিডনি ক্যান প্রডিউস ইউরিন নিয়ারলি 4 টাইমস কনসেন্ট্রেটেড দ্যান দ্য ইনিশিয়াল ফিল্টারেট ফর্ম। দ্যাট মিনস যখন ইনিশিয়াল ফিল্টারেট ফর্ম ছিল, যেখানে কত ছিল, 300 মিলি অসমোল পার লিটার, সেখান থেকে আমার কি হয়েছিল, যখন আমার নেফ্রনে যখন ছিল তখন আমার কি ইনার মেডুলাতে কি ছিল, 12 100 12 100 2000 মিলি অসমোল পার লিটার, দ্যাট মিনস 4x কনসেন্ট্রেশন ফ্রম কর্টেক্স টু ইনার মেডুলা। ঠিক আছে, কর্টেক্সে কত ছিল আমার 300 এবং ইনার মেডুলাতে আমার কত হয়ে গেছিল 1200। ঠিক আছে, 4x টাইম কিন্তু কনসেন্ট্রেশন আমার ইনক্রিজ হলো। ঠিক আছে, এটা এখানকার গুরুত্বপূর্ণ জিনিস। এরপর হচ্ছে রেগুলেশন অফ কিডনি ফাংশন। রেগুলেশন অফ কিডনি ফাংশন দ্যাট ইজ কন্ট্রোল বাই ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, যেটাকে আমরা ভেসোপ্রেসিনও বলে থাকি। ADH অথবা ভেসোপ্রেসিন এটা কি করছে, ইনক্রিজ H2 রিঅবজর্পশন ফ্রম লেটার পার্ট অফ টিউবিউলস। ঠিক আছে, ADH এটা কিন্তু কন্ট্রোল করছে। ঠিক আছে, হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। তারপরে JGA যেটা হচ্ছে আমার জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, এটাও কন্ট্রোল করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH, যেটা one of the hormone that efficiency minors and regulate the functioning of the kidney. Antidiuretic hormone released from the posterior pituitary prevents wide swing in water balance, helping to avoid dehydration of water overload. ADH facilitates reabsorption of water by the distal parts of the kidneys tubules and thereby prevent deficiency of ADH leads to diabetes insipidus. Deficiency of ADH leads to diabetes insipidus, a condition marked by the output of huge amount of urea and intense thirst that is called polydipsia. The name itself, diabetes overflow insipidus, that means tasteless. Okay.
Next, distinguish it from diabetes mellitus. Mellitus, that means honey, which is insulin deficiency cause. That is diabetes mellitus যেখানে সেটা হচ্ছে insulin deficiency cause large amount of blood sugar to be lost in the urine, আর এটা হচ্ছে diabetes insipidus, that means deficiency of ADH antidiuretic hormone leads to diabetes insipidus। ঠিক আছে, ডায়াবেটিস দ্যাট মিন্স ওভারফ্লো, আর ইনসিপিটাস দ্যাট মিন্স টেস্টলেস। ঠিক আছে, যার জন্য কি হচ্ছে আমার মোর একদম output of huge amount of urine and intense thirst, polydipsia, the name itself diabetes insipidus। ঠিক আছে, controlled by JGA, that is called juxtaglomerular apparatus। ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি JGA। ঠিক আছে, usually that regulates by hormonal feedback, hypothalamus, ANF, RAS, JG cells activated due to fall in GFR or low blood pressure, fall in GFR or low blood pressure, that is renin released। ঠিক আছে, কি হচ্ছে দেখো, ব্লাড সেলসের মধ্যে লিভার থেকে হচ্ছে আমার কি, যেটা হচ্ছে লিভার থেকে আসছে আমার অ্যানজিও টেনসিনোজেন, যেটা লিভার থেকে আসছে অ্যানজিও টেনসিনোজেন। এবার কিডনির কর্টেক্স পার্ট থেকে, রেনাল ভেন থেকে আমার তৈরি হচ্ছে কি রেনিন, যেটা আমার কি অ্যানজিওটেনসিনোজেনকে আমার রেনিনের সাহায্যে এটা কি করছে, অ্যানজিওটেনসিন 1, এবং এই অ্যানজিওটেনসিন 1 আবার লাংসে থাকা ACE এর মাধ্যমে আমার তৈরি করছে কি অ্যানজিওটেনসিন 2, এবং যেটা হচ্ছে আবার আমার অ্যাড্রেনাল কর্টেক্সে যাচ্ছে, এর সাথে স্টিমুলেশন দিয়ে সেখান থেকে তৈরি করছে অ্যালডোস্টেরন, এবং এই অ্যালডোস্টেরন কি রিঅ্যাবজর্পশন মোর Na+H2O, ব্লাড ভলিউম অ্যান্ড প্রেশার। ওকে, এটার মাধ্যমে কিন্তু আমার দ্যাট ইজ হ্যাপেন। আরেকটা হচ্ছে আর্টেরিয়াল ANF, যেটা হচ্ছে আমার কি আর্টেরিয়াল natriuretic factor। ANF possess the regulation by RAS, the wall of arteria of the heart released ANF in response to an increase in blood volume and pressure। ANF can cause vasodilation, but that is dilation of blood vessels, and thereby decrease the blood pressure. This ADH, the RAS and ANF provide the elaborate system of checks and the balance that regulate the kidney functioning to control body fluid osmolarity, salt concentration, body pressure and body volume। This inhibits the reabsorption of Na plus by the collecting duct and reduce release of aldosterone from adrenal gland। It is also increase excretion of Na plus in urine। ঠিক আছে, ANF that is also increase the excretion of Na plus in urine। This inhibits the reabsorption of Na plus by the collecting duct and reduce the release of aldosterone from adrenal gland। ঠিক আছে, নেক্সট এবার আমরা আসবো মিকচুরেশন। মিকচুরেশন কি, যে এ ভলেন্টারি সিগন্যাল ইজ গিভেন বাই দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, ইউরিন the process of release of urine is called micturition, and the natural mechanism causing is called the micturition reflex। A adult human excretes on an average 1 to 1.5 liters of urine per day। The urine formed in a light yellow colored watery fluid which is slightly acidic। Urine is slightly acidic in nature, has a characteristic odor। On an average 25 to 30 gram of urea is excreted out per day। Various conditions can affect the characteristic of urine। Analysis of urine helps in clinical diagnosis of many metabolic disorders as well as malfunctioning of the kidney। For example, presence of glucose
glucosuria and ketone bodies, ketonuria in urine are inactivate of diabetes mellitus. Diabetes mellitus is caused by the hyposecretion, that means less secretion of insulin hormone, which is secreted from the endocrine part of pancreas. Urine stored in bladder stretch receptors activated voluntary signals to CNF, that means central nervous system. CNS pass motor signals to smooth muscles of bladder, urethra, uh, urethra, sphincter, reflex and micturition happened. ঠিক আছে, micturition happened। ঠিক আছে, কিভাবে micturition process ঘটছে, that is very important for your examination। lungs, our role of other organs in excretion। Our lungs are removed large amount of CO2 and also significant quantities of water every day. In normal resting condition, water loss via lungs is small in hot humid climate and large in cold dry climate. Liver is the largest gland of our body. Liver is the largest gland of our body. It is the main site for elimination of cholesterol, bile element, that is bilirubin, biliverdin, that is eliminated by liver. uh, uh, degraded steroid hormones, some vitamins, and many drugs. Liver secreted this substance in the bile. Bile, in turn, carries this material to the intestine, which are ultimately eliminated with the feces. Skin, the sweat and sebaceous gland in the skin can eliminate certain substances through their secretion, sweat and sebum respectively. Sweat production by sweat gland is a watery fluid containing NaCl, small amount of urea, amino acid, lactic acid and glucose. Through the primary function of weight is to facilitate a cooling effect on the body surface, is also helps in the removal of some of the waste mentioned above. Sebaceous gland eliminates the certain sebaceous like sterols, hydrocarbons and wax through sebum. Sebum is waxy protective secretion which provide a protective oily covering for the skin. Our skin release sebum, okay, and by the skin and sebum we can excreted some percent of our waste। হুম, স্যালাইভা ভেরি স্মল অ্যামাউন্ট অফ নাইট্রোজেনাস ওয়েস্ট সে কিন্তু রিলিজ করে। ডিসঅর্ডার অফ দ্য এক্সক্রিয়েটরি সিস্টেম, ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিমোডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস কি? ব্লাড ইজ টেকেন আউট ফ্রম convenient artery of the patient, cooled to 0 degree, mixed with an anticoagulant such as heparin and then pumped into the dialyzing unit called আর্টিফিশিয়াল কিডনি। ঠিক আছে, যেটাকে আমরা হেমোডায়ালিসিস বলি। ব্লাড ইজ টেকেন আউট ফ্রম এ কনভেনিয়েন্ট আর্টারি অফ দ্য পেশেন্ট, cooled to 0 degree Celsius, mixed with an anticoagulant such as heparin. Why? Because they can clot. They prevent by this anticoagulant. They prevent the coagulation, such as heparin, and then pumped into the dialyzing unit. Then pumped into the dialyzing unit, and that is called artificial kidney. ওকে, আর এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এটা একটুখানি তোমরা একটু দেখে নিও যে কিডনি ট্রান্সপ্লান্টেশনে আমি এটা বলছি, হেমোডায়ালিসিসের ক্ষেত্রে একটু জিনিসটা বলে দিই শোন। ব্লাড ফ্লো থ্রো চ্যানেলস অর টিউবিউলস বাউন্ডেড বাই cellophane membrane. This membrane is impermeable to macromolecules such as plasma protein, but permeable to small solutes such as urea, uric acid, creatinine, and mineral salts. The membrane separates the blood flowing inside the channels or tubules from a dialyzing fluid flowing uh,
outside the membrane. The dialyzing fluid contains some small solute and minerals ion but does not contain nitrogenous waste product such as urea, uric acid and creatinine. So this waste diffuse from the blood to the dialyzing fluid across the cellophane membrane following the concentration gradient. Thus the blood is considerably cleared of nitrogenous waste produced without losing plasma protein. Such a process of separating small solutes from macromolecular colloids with help of a selectively permeable membrane is called dialysis. The blood coming out of the artificial cut kidney is warmed to patient body temperature mixed with an antiheparin to restore its normal coagulability and return to a vein of the patient. Hemodialysis save and prolongs the life of many patient. ঠিক আছে। ওয়ার্কিং অফ এ আর্টিফিশিয়াল কিডনি, ঠিক আছে, সেখানটায় কি হচ্ছে দেখো, আমরা রেনাল ভেন, ঠিক আছে, রেনাল ভেন সেখান থেকে আমরা কি করছি, ব্লাড নিচ্ছি, সেটাখান থেকে ব্লাড নিচ্ছি, নিয়ে সেটাকে কি করছি, ব্লাড কন্টেন্ট ইন সেলোফেন টিউব নট পারমিয়েবল টু লার্জ মলিকিউল, ঠিক আছে, যেটা হচ্ছে আমার ডায়ালাইজিং ফ্লুইড। মানে এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের রেডিয়াল ভেন থেকে কি হচ্ছে, আমাদের ফ্লুইড যাচ্ছে, ব্লাড টেকেন হচ্ছে এবং সেটাকে আমরা কি করছি, কোল্ড 0 ডিগ্রি মিক্সড উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট লাইক হেপারিনের সাথে আমরা মিক্সড করছি অ্যান্ড দেন সেটাকে কোথায় নিয়ে যাচ্ছি, ডায়ালাইজিং ইউনিটে নিয়ে যাচ্ছি। ডায়ালাইজিং ইউনিটে কি হয়েছে, সেখানে কি রয়েছে, কম্প্রেসড এয়ার উইথ CO2 রয়েছে, ঠিক আছে, সেটা আবার কি ফ্রেশ ডায়ালাইজিং সলিউশনে যাচ্ছে, কনস্ট্যান্ট বডি টেম্পারেচার বাথে রয়েছে, সেখান থেকে আমার কোথায় যাচ্ছে, এই ডায়ালাইজিং ফ্লুইডে যাচ্ছে, ব্লাড কন্টেন্ট সেলোফেন টিউব নট পারমিয়েবল টু লার্জ মলিকিউল, ঠিক আছে, এবং সেখান থেকে কি হচ্ছে, নাইট্রোজেনাস ওয়েস্ট বেরোচ্ছে এবং সেটাকে আমরা আবার কোথায় নিয়ে যাচ্ছি, ব্লাড পাম্প টু সার্কুলেট ব্লাড থ্রো ডায়ালাইজার, এবং সেখান থেকে আমরা আবার সেটাকে রেডিয়াল আর্টারিতে পাঠিয়ে দিচ্ছি। কিডনি ট্রান্সপ্লান্টেশন ইজ এ ultimate method of correction of acute renal failures, kidney failures. A functioning kidney is used to transplantation from a doctor, preferably a ক্লোজ রিলেটিভ, প্রেফার করা হয় একজন ক্লোজ রিলেটিভের থেকে, to minimize its change of rejection by immune system of the host. Immune system protects from disease by attacking anything that is not recognized as a normal part of the body. So the immune system of the recipient will attack a kidney that appears to foreign. Special drugs can help suppress the immune system of the recipient so it does not reject a transplanted kidney. Modern clinical procedure that have increased the success rate of such complicated technique. Renal calculi, stone or insoluble mass of crystallized salts formed within the kidney, আর একটা হচ্ছে কি গ্লোমেরুলো গ্লোমেরুলো glomerulonephritis, যেটা হচ্ছে ইনফ্ল্যামেশন অফ গ্লোমেরুলি অ্যান্ড নেফ্রন অফ কিডনি মে বি সিন, ইট ইজ অফেন কল্ড ব্রাইটস ডিজিজ, এটাকে আমরা ব্রাইটস ডিজিজও বলে থাকি। যেটা আমাদের রেনাল ক্যালকুলিটা মাথায় রাখবে, যেটা হচ্ছে স্টোন অফ ইনসলিউবল মাস অফ ক্রিস্টালাইজড সল্ট ফর্মড উইদিন দ্য কিডনি। দেখো, কিডনির যখন ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে এরকম কোশ্চেন দিতেই পারে যে কেন ক্লোজ রিলেটিভের কাছ থেকে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন দ্যাট ইজ বেটার বিকজ অফ, যখন ক্লোজ রিলেটিভের কাছ থেকে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন করা হয় তখন কি হচ্ছে, ব্লাড গ্রুপের দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর থাকে, এবং যখন তোমার শরীরে বাইরের একজনের কিডনি বসছে তখন তোমার শরীর কিন্তু চাইছে, তোমার ইমিউন সিস্টেম কিন্তু চাইছে
যেটা ফরেন পার্টিকেল হিসেবে তাকে ধরছে, ফরেন বডি হিসেবে ধরছে, এবং তখন কিন্তু কি হয়, ইমিউনো সাপ্রেসেন্ট দেওয়া হয়, যার জন্য ইমিউন সিস্টেমটাকে যেটা সাপ্রেসড করে রাখে, যার জন্য কিন্তু কি হয়, অন্য কোনো রোগ কিন্তু খুব সহজেই তাকে অ্যাটাক করতে পারে। ঠিক আছে? এখন ফরেন মেডিসিনে এখন এখানকার সাকসেস রেট প্রচুর বেড়ে গেছে। ঠিক আছে? এবং প্রচুর ক্ষেত্রে এটাকে করা হচ্ছে। আরেকটা হচ্ছে ডিসঅর্ডার আছে, যেটা হচ্ছে ইউরিমিয়া। দ্য কনসেন্ট্রেশন অফ ইউরিয়া ইনক্রিজ ইন ব্লাড দ্যাট লিডস টু কিডনি ফেলিয়ার অ্যান্ড দাস নিডস টু হেমোডায়ালিসিস। ঠিক আছে? হেমোডায়ালিসিসের মাধ্যমে করা হয়ে থাকে, কিন্তু অনেকের ক্ষেত্রে তারা চায় না। ঠিক আছে? অ্যান্ড ফর দিস কেস দে ক্যান গো এনি। ওকে, তাহলে আজকের ক্লাস এইটুকুই, এবং পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টারগুলো কভার করব। থ্যাংক ইউ।